আনিস আস্তে করে বলল, ভালো। সায়নার ঘরটা তার কাছে স্বস্তির। বড় একটা জানালা আছে, খোলা রাখলে আর ঠান্ডা বাতাসের অভাব হয় না। তার বেশিরভাগ সময় কাটে জানালার ধারে বসে। কট করে দরজা খুলে গেল হঠাৎ। সায়না চমকে উঠল। তাজদার ঘরে ঢুকলো, সাথে সাথে বলল, তোমার ফোন কোথায়? সায়না বিছানার দিকে তাকালো। তাজদা সোজা বিছানার দিকে এগিয়ে গেল, ফোনটা হাতে নিয়ে হোয়াটসঅ্যাপে ঢুকলো। সায়না শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল। তাজদার তার শেয়ার দেওয়া স্টোরির ছবিটা দেখিয়ে বলল, এগুলো কি? সায়না চুপ। ছবিটাকে লেখা ছিল, কত প্রেমিক মরে যায় প্রেমিকার অভাবে, কত মানুষ বউ হারায় নিজের স্বভাবে। সায়না হেসে বলল, একটা সিম্পল স্টোরি, এ তো গায়ে লাগার কারণ। তাজদার স্টোরিটা ডিলিট করে দিল। সায়না বলল, আপনার বউ হারিয়ে যাবে বলে? তাজদার বলল, ইউ স্টুপিড, আমাকে সারাক্ষণ তেতিয়ে দেওয়ার চেষ্টা করবে না। সায়না মুচকি আসলো, বলল, আপনি হয়তো জানেন না ভাঙার জন্য কিছু সম্পর্ক গড়ে ওঠে, এটা ট্রুথ। সে যাই হোক, 7টা দিন ওয়াশিং মেশিনে কাপড় পরিষ্কার হয় না আমার মনে হয়। তাজদার বলল, আমরা যতদিন বল শক্তি আছে ততদিন আমার কাপড় চোপড় কাউকে ধুতে হবে না। সায়না মিষ্টি করে হেসে বলল, বেশ, যতদিন গায়ে বলশক্তি আছে ততদিন বউ ছাড়া থাকুন, বুড়ো বয়সে আসবো সেবা করতে। বলেই সে বেরিয়ে যাচ্ছিল। তাজদার তার বাহু চেপে ধরে তাকে সামনে টেনে এনে বলল, ওকে ফাইন, আজ থেকে সব কাপড় তুমিই ধোবে, দেখি কতদিন পারো। বলে শার্টের বোতামের যে হাত দিল, অমনি সায়না বলল, ছি বাবু মশাই, আপনাকে বললাম শার্টটা দিতে, তাই বলে আমাকে এভাবে সামনে দাঁড় করিয়ে লাইভ টেলিকাস্ট দেখাবেন? ওয়েট, আমি আপনার আরেকটু উপকার করে দিচ্ছি, ভিডিও করে রাখছি, আপনি এবার খুলুন। তাজদার শার্টের বোতামে হাত রেখে থেমে তার দিকে খেপাটে দৃষ্টিতে চেয়ে রইল। সায়না চাপা হেসে সরে গেল। ভিডিও অন করে বলল, এবার যা করার করুন। তাজদা লম্বা পা ফেলে তার কাছে চলে এলো। সায়না এক লাফে অন্যদিকে চলে গেল। তাজদার বলল, ইউ সামনে আসো, নয়তো দাঁড়িয়ে থাকো, আমি তোমাকে ধরবো। সায়না জিভ দেখিয়ে বলো, মামার বাড়ির আবদার। তাজদার আগে ভাগে দরজা বন্ধ করে দিয়ে বলো, আমি তোমাকে আজ ধরবই, হুদায় রাগিয়ে দিয়েছ আমাকে। সায়না হাসছে ইচ্ছে মতো। তার হাসি তাজদারকে আরও রাগিয়ে দিচ্ছে। সে সায়নার দিকে এক পা এগাতে গেলে সায়না 10 পা দূরে সরে গিয়ে হেসে যাচ্ছে। হাসির খুব বেশি শব্দ হচ্ছে না অবশ্য। তাজদার আরেক পা এগোতেই সায়না সরে গেল আবারও। ওড়না মুখে চেপে হাসছে সে। তাজদার আর এগোল না। রকিং চেয়ারে বসে গলা হালকা কাত করে বসে ঠোঁটের কোণে হাত বুলিয়ে বলল, এ যাও। সায়নার চোখ কুঁচকে ফেলে বলল, চালাকি? আমি দরজা খুলতে গেলে আপনি আমাকে ধরে ফেলবেন, আমি আপনার ফাঁদে পা দেব না। তাজদার মাথা নেড়ে বলল, না, তোমাকে ধরবো না আমি। কেন? তোমাকে ধরার চাইতে ধরবো ধরবো ব্যাপারটাই বেশি সুন্দর। সায়না হাসি চাপা দিতে না পেরে বলল, ওলি বাবালে। রাতে সায়দা বেগম সায়নাকে কল দিয়ে বলল, দেখেছিস কাণ্ড, আনিসকে নাকি আজকে কোন একটা মেয়ের সাথে দেখা গিয়েছে খড়না রাস্তার মাথায়। কোন মেয়ের সাথে? সায়দা বেগম ফিসফিস করে বলল, ওটা নাকি তোর ননদ, আনিস নাকি ওর ছবি তুলে দিচ্ছিল। সায়না বলল, তো? তো আবার কি? ওই জন্যই তো ও কোনো মেয়েকে পছন্দ করছে না, বুঝতে পারছিস না বেকুব? সকাল থেকে শাওনের মেজাজ খারাপ হয়ে আছে। মা কোথা থেকে এইসব আজে বাজে কথা শুনে আসে কে জানে। ভাই শুনলে আমাকে এমন বোকা বকবে। সাবরিনা হাসলেন। শাওন সবেমাত্র ভাত খেতে বসেছে। সাবরিনাকে হাসতে দেখে বলো, ভাবি হাসছো কেন? সাবরিনা বলো, আম্মা হাইপার হয়ে গেছে, আজকে মেজো ভাই এলে ঘরে বোমা ফাটবে। শাওন গালে ভাত দিয়ে বসে রইল। ভাতটা চিবিয়ে নিয়ে ডাকলো, আম্মা, আম্মা এদিকে আসো। খবরদার ওকে এইসব বলবে না। শাহেদা বেগম এলেন রান্নাঘরে। শাওনকে বলো, চিল্লাছিস কেন? শাওন বলো, তুমি এইসব ফালতু কথা ওকে বলবে না, খবরদার। পাড়ার কারোর সাথে আর কোনো গল্পগুজব করবেও না, তোমার কানে এক একটা বাজে কথা তুলে দেওয়া হয় ওরা। শাহেদা বেগম বলেন, আমি বলেছি ওদের আমার ছেলেরা এমন না। ওরা বলল গরিবের কথা বাসি হলেও সত্যিই হয়। দেখে নিও আশরাফের মা, সবাই এমনভাবে বলছে আমার মনে হচ্ছে সত্যি সত্যি এমন কিছু আছে। এরকম যদি হয় তাহলে সব শেষ হয়ে যাবে। দাদিমা বলল, তোর মায়ের আর শান্তি নেই, বাইরের কথা ঘরে টেনে এনে নিজেই অশান্তি ভোগে। শোনো, তোমার ছেলে পছন্দ করলে বউ করে নিয়ে আসবা, এত ভয়ের কি আছে? শাহেদা বেগম বললেন, মাথা খারাপ নাকি আম্মা? আপনি জানেন না ওই মেয়ের স্বভাব চরিত্র কেমন?
আমার শানুকে সারাক্ষণ কথা শোনায়। মেয়ে আমার ভালো, নইলে তো ননদের ভাইয়ের বউ লেগে যেত। কি বেয়াদব মেয়ে সেটা তো সবাই জানে। সুন্দর মুখটা ছাড়া আর কি আছে ওই মেয়ের? তবা তবা, আমার আনিসের সাথে আমি এইসব ভাবতেই পারি না। আমার ভোলা ভাল্লা ছেলেটা কারো ধারে কাছেও নাই। না না, আমি ওকে ওই মাসের মধ্যে বিয়ে করাবো। মানুষ যা বলার বলুক। শাওন বলো, এই তো লাইন এসেছো। মামাদের বলো ভালো মেয়ে পেলে খোঁজ দিতে। দেখে শুনে একটা নিয়ে আসো তাড়াতাড়ি। মানুষের মুখে চুলকানি পড়বে। হুদাই তেরা বেঁকা কথা লাগাই দেয়। ভাই ওই মেয়েকে বেয়াদব বলে কথায় কথায়। সে কিনা ধুর দূর, মানুষের একটা কাজকর্ম নাই। সাহেদা বেগম শাওনের কথা শুনে একটু থামলেন। ঠিকই তো, আনিস তো বলে ওই মেয়েটা বেয়াদব। জেনে শুনে সে কোনো দিন এরকম মেয়েকে পছন্দ করবে নাকি? মানুষের কথায় কেন কান দিতে গেল কে জানে। তাজদার আর বাজার থেকে 2 জোড়া কোয়েল পাখি নিয়ে ফিরল। ঘরে ঢুকলে গলা ফাটিয়ে সায়নাকে ডাকতে শুরু করলো। তার ডাক এত জোরে হচ্ছিল যে বড় আম্মু মেজো মা সবাই অবাক হয়ে সায়নার দিকে তাকালেন। সায়না কিছুটা অপ্রস্তুত হয়ে ছুটে এলো নিচে। ধীরে ধীরে তাজদারের পেছনে গিয়ে দাঁড়ালো। তাজদার সঙ্গে সঙ্গে লোহার খাঁচাটা তার সামনে ধরলো। খাঁচার ভেতরকার পাখিদের দিকে ইশারা করে বলল, এগুলো এনেছি। সায়না কৌতূহলী চোখে তার দিকে তাকালো। তাজদার খাঁচাটা তার মুখের সামনে তুলে ধরে বলল, তোমার জন্য। খাঁচার ভিতর কোয়েল পাখিগুলো সে দিয়ে বসে আছে। নতুন জায়গায় সে ভয়ে গুটিয়ে গেছে। সায়না আঙ্গুল বাড়িয়ে ভেতরে দিল। পাখিগুলো আটকে উঠল। সায়না মৃদু হাসলো। তাজদার বলল, শুনেছি হাঁস মুরগি পালা তোমার কাছে কোনো ব্যাপার না, তাই এগুলো এনেছি। সায়না খুশি হলো, কিন্তু সেটা প্রকাশ করলো না। জিজ্ঞেস করলো, খাবার? সব এনেছি সঙ্গে করে, এদের নিয়ে যাও। সায়না খাঁচাটা সাবধানে তুলে নিয়ে চলে গেল। তাদের বারান্দায় গেল। বারান্দার এক কোণায় পুরনো লোহার কাঠ বেরিয়ে আছে। সেখানে আগে থেকে একটা হুক লাগানো। সেই হুকে খাঁচার উপরে গোলাকার রিংটা আটকে দিল সে। খাঁচাটা দুলতে লাগলো। কোয়েলগুলো আটকে উঠে ডানা ঝাপটাতে লাগলো। আবার একটু পরে শান্ত হয়ে গুটিসুটি মেরে বসে রইল। তাজদার পেছন থেকে গলা ঝেড়ে ব্যস্ত গলায় বলল, মমতাজ, আমার ওই শার্টটা কোথায়? সায়না তার দিকে ফিরল। কোন শার্ট? অলিভ গ্রিন? সায়না জিভ কামড়ে বলল, ছাদে শুকাতে দিয়েছিলাম। তোমাকে কতবার বলেছি আমার শার্ট কড়া রোদে শুকাতে দেই না। কথাটা রুক্ষ শোনালো। সায়না কথাটা শুনে চলে যাচ্ছিল। তাজদার বলল, কোথায় যাওয়া হচ্ছে? সায়না বলল, শার্টটা আনতে যাচ্ছি। আর কোনোদিন যদি আমি আপনার শার্টে হাত দেই, আমার নাম সায়না মমতাজ নয়। তাজদার তার হাত ধরে ফেলে বলল, আমার সাথে হাত দেওয়া না মানে? ধরবে না বলতে চাইছো? সায়না বলল, হ্যাঁ ধরবো না। ধরবে না? সত্যি? হ্যাঁ সত্যি। তাজদার তার হাত ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর দরজা বন্ধ করে তার সব শার্ট টি শার্ট কোট এনে সায়না 2 কাঁধে রাখলো, গলায় ঝুলিয়ে দিল। তারপর ছোটবেলায় সেই তাজা সিদ্দিকের মতো গলা বাঁকিয়ে বলল, তুমি ধরবে না ভালো কথা, কিন্তু আমার সব শার্ট কোট এসে তোমাকে এসে ধরবে, তখন তুমি না ধরে কোথায় যাবে আমি দেখব। সায়না সব বিছানায় ফেলে দিয়ে বলো, আমি জীবনেও আপনার শার্ট ধোবো না, শুকাতে দেব না, কাজও করব না, আবার ধমকানিও শুনবো না। মগের মূলক নাকি? তাজদা বলো, তুমি আমাকে ইচ্ছে করে রাগাচ্ছ। সায়না পাল্টা প্রশ্ন করলো, আপনাকে চাইলেই রাগানো যায়? তাহলে তো বলতে হবে আমি আপনাকে কন্ট্রোল করতে পারছি। কন্ট্রোল মাই ফুড? তুমি 100 বার আমার শার্ট ধুয়ে যাবে, তুমি না ধুলে তোমার ঘাড় ধুয়ে দেবে। সায়না বলল, ধোবো না মানে ধোবো না। কে আমাকে দিয়ে কাজ করায় আমি দেখব। তাজদার আদেশ করলো, যাও ওই শার্টটা নিয়ে এসো। তুমি শুকাতে দিয়েছ, তাই নিয়ে আসার দায়িত্ব তোমার। সায়না কোনো প্রতিবাদ না করে চুপচাপ শুনল। কয়েক মুহূর্ত পরে সে ফিরে এলো, ঝাড়া কাঠের মাথায় শার্টটা ঝুলিয়ে তাজদারের সামনে তুলে ধরে চোখের ইশারায় বলল, শার্ট। তাজদারের চোখ মুহূর্তে বিস্ফোরিত। শক্ত হাতে কাঠটা ধরতেই কড়াত শব্দে সেটা মুচড়ে 2 খণ্ড হয়ে গেল। ভয়ে সায়না আঁতকে উঠে পিছিয়ে যাওয়ার আগেই তাজদার ঝড়ের মতো তেড়ে এসে তার 2 বাহু চেপে ধরল। পরক্ষণে নিজের গলা দিয়ে সায়নার গালে এমন হিংস্রভাবে ধাক্কা দিল যে সায়না ভারসাম্য হারিয়ে কাত হয়ে ছিটকে পড়ল বিছানায়। গালে হাত চেপে তবুও বলল, ধোবো না আপনার শার্ট। ধোয়া তো দূর, ছুবোও না আমার হাত দিয়ে। তাজা ঠোঁট বাঁকিয়ে বলল, শার্ট ছুঁয়েন না, শার্টের মালিককে ছুলেই যথেষ্ট।
সায়না বলো, আমার গালে ব্যথা দিয়েছেন, আমি সবাইকে বলে দেব। তাজা রসিকতা করে তার দিকে ঝুঁকে এসে বলল, এসো তোমাকে আর একটু ব্যথা দিই। সায়না লজ্জা পেয়ে বিছানা থেকে নেমে এক দৌড়ে দরজার কাছে ছুটে গেল। দরজা খুলে দৌড় দেবে তখনই তাজদার বলল, ওকে ফাইন, রাতে কথা হচ্ছে। সায়না তার দিকে ফিরে বলল, আপনি আমার সাথে আর কোনো কথা বলবেন না, একটা শব্দও না। তাজদার বলল, ওকে, কথা ছাড়াও কাজ করা যায়। রওশনার কানে এসেছে কথাগুলো, তিনি সব কথা মনোযোগ দিয়ে শুনলেন। মুন্নির মা রসিয়ে রসিয়ে বলো, আশরাফের মা তো কাল থেকে ভালো করে খাওয়া দাওয়া করেনি টেনশনে। আমাকে বলল, আমার ছেলে কিসের ঠিকা পড়েছে ওদের মেয়ের পেছনে ঘুরতে, কত মেয়ের বাপ ঘুরছে ওর পেছনে। আমার আনিচও মেয়েকে একদম পছন্দ করে না। এক কথা বেয়াদব বলে দেয়, ওই মেয়ে তো বিয়ে ভেঙেছে, দেখবে আরও ভাঙবে। ওই ধরনের মেয়েরা জামাইয়ের ঘর করতে পারে না। সারাক্ষণ আমার স্বামীটার পেছনে লেগে থাকে, কিভাবে কথা শোনানো যায়। আমার মেয়েটা মুখ ভার, নয়তো অনেক কিছু হতো এতদিনে। রসনার খুব খারাপ লেগেছে কথাগুলো। আশরাফের মা এইসব ভাবে তার মেয়েকে নিয়ে। মুন্নির মা আরও বলল, আনিসের একটা স্যার নাকি তানসুপা মনির মামার শ্বশুর ছিল। গত বছর তো আসছিল ওদের বাড়িতে ঈদের সময়, দেখছিলাম আমরাও। আপনারা বোধহয় খেয়াল করেন নাই। বিউটির মা, সানিয়ার মা, ওরাও সবাই বলতেছে ওর বিয়েটা আনিসই ভেঙেছে, মানে কান পড়া দিয়েছে। ওই স্যার তো আনিসকে নিজের ছেলের মতো আদর মহব্বত করে। যদি আনিস বলে ওই মেয়ে বেয়াদব, উচ্ছৃঙ্খল, তাহলে তো ওর স্যার ওর কথা সহজে বিশ্বাস করে নেবেই। উনিই তো নাকি আসল ঝামেলাটা লাগাইছে। সোনারা চমকে গেল। আনিস বিয়ে ভেঙেছে না, ওকে এরকম ছেলে মনে হয় না। কিন্তু ও নুবার ছবি তুলে তুলে দিয়েছে, এইসব সত্যি? রওশনারা কথাটা তাসুদ্দিন সিদ্দিকীকে বলেছে। উনি কথাটা শোনা মাত্র হাইপার হয়ে গেলেন। আমার মায়ের সাহস দেখে আমি অবাক হচ্ছি। আমাদের সাথে আত্মীয় করতে পেরে যা তা বলা শুরু করেছে দেখছি। আমার মায়ের মেয়ের নামে এইভাবে বলে কোন সাহসে? আমার মেয়ে যত হাজারটা সম্বন্ধ এসেছে, এখনও আসছে, ও বিয়ে করবে না বলছে, তাই আমরা আগাচ্ছি না। রওশনারা বলো, আহা চেঁচাবেন না। আনিস নাকি নুবার ছবি টবি তুলে দিয়েছে, এইসব মানুষ বলা বলি করেছে। আনিস নাকি কোনো মেয়েটাই পছন্দ করেছে না, সবাই তাই বলছে ও নুবাকে। এইসব আর কি, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে সব। আর বেশি কিছু বলতে হলো না তাহাজুদ্দিন সিদ্দিকীকে, তিনি সব বুঝে গেলেন। কিছুক্ষণ চুপচাপ রইলেন, বললেন, ওর কথা তো ভুল বলেনি, ওর স্যারের জন্য তো বিয়েটা ভেঙেছে। তিনি পরের দিন আনিসকে হাতে নাতে ধরলেন বাজারের মোড়ে। তাহাজুদ্দিন সিদ্দিকীর কথা শুনে আনিস হতভম্ব। এই ধরনের কথা এভাবে জেনে নিতে হয়? নিজেদের মেয়েদের উপর তাদের এইটুকু ভরসা নেই? এইসব কী ধরনের কথা? এইরকম হবে জানে সে জীবনে ছবি তুলে দিত না। এ তো সামান্য একটা বিষয়কে এভাবে ভাবার কী আছে? তাজুদ্দিন সিদ্দিকী তার বিরক্তির টের পেয়ে প্রশ্ন আর বাড়ালেন না, বললেন, আচ্ছা বাদ দাও, রাতে বাড়িতে এসো, কিছু কথাবার্তা বলবো। আনিস বাজার থেকে বাড়ি ফিরল, মেজাজ ভীষণ রুক্ষ। সাহেদা বেগম তার চেহারা দেখে কিছু একটা আঁচ করতে পারলেন। বাজারের থলেটা হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বললেন, যা বলেছে তার সব তো আনিস নেই। আনিস, তেল মশলা আনিস নেই। আনিস রুম থেকে বলো, আনিসকে ফোন করে বলো নিয়ে আসতে, ওর বিকাশে টাকা আছে। এটা কোন কথা? তোর মন কোন দিকে থাকে? আনিসা জবাব দিল না। সায়দা বেগম দরজার সামনে এসে থামলেন, জানতে চাইলেন, ওর সাথে ঝামেলা হয়েছে নাকি? আনিস ভাবলো মাকে বলবে না, কিন্তু সায়দা বেগম নাছোড়বান্দা, তিনি কিছু আন্দাজ করতে পেরেছেন। তোর বড় আব্বু কি কিছু বলেছে? কপালে ভাঁজ পড়ে গেল, তুমি জানতে এইসব? সায়দা বেগমের মুখখানা চুপসে গেল। আনিস বলল, ওরা কি মনে করেছে আমাকে? আমাকে দেখে ওরকম মনে হয়? ওদের মেয়েই তো নিচ থেকে ছবি তুলে দিতে বলল, আর এটা অস্বাভাবিক কিছু? ও ছবি তুলে দিতে বলল, আমি দিলাম। সেটা নিয়ে কে কি বলল তোমরা বিশ্বাস করে ফেললে? আম্মা আসিস কেন? তোর স্যারের জন্য ওই বাড়ির মেয়ের সম্বন্ধটা ভাঙলো। আনিস হতাশ হয়ে বলল, এমনভাবে বলছো মনে হচ্ছে স্যারকে আমি ইন্ধন জুগিয়েছি বিয়ে ভাঙার জন্য। শাহিদা বেগম বলল, মানুষ তো সেটাই বলছে। সাবিনা দৌড়ে এলো, শাহিদা বেগমকে বলল, আম্মা মেজ ভাইয়া মাত্রই বাধা থেকে এলো, ওনাকে একটু বসতে দেন। শাহিদা বেগমকে টেনে নিয়ে গেল সে। আনিসের মাথায় রাগ টকবক করছে। এরা সবাই তাকে তো ছোট লোক ভাবে। আশ্চর্য, তার খেয়ে দিয়ে আর কাজ নেই যে ওই বাড়ির মেয়ের বিয়ে। রাতে আসার পর আনিসকে ডাকা হলো, সাথে সায়নার বাবাকে যেতে বলা হলো। আনিস স্পষ্টভাবে বলে দিল সে যাবে না। ওই বাড়িতে খবর পাঠানো হলো যে আনিস আসবে না, সে এইসব ব্যাপারে কথা বলতে চায় না।
ওই বাড়ি কি আদালত আদালত নাকি যে সব সময় তাদের কথাই মানতে হবে? শুনতে পেয়েছে, আবার কি অশান্তি শুরু হয় কে জানে। তাজদা সেদিকে সবটা শুনেছে চুপচাপ। তো চুপ 2-3 বার গিয়ে ফেরত এলো। আনিস ভাই আসবে না বলে দিয়েছে স্পষ্ট করে। সেই ফাঁকে তাজদার বেরিয়ে গিয়েছে, সাইনাদের উঠানের সামনে গিয়ে দাঁড়ালো সে ফোনে মনোযোগ রেখে। শাহিদা বেগমের গলার আওয়াজ শুনে মাথা তুলল। শাহিদা বেগম ভেতরে ঢুকে গেলেন, ডাকলেন, ও আনিস, তাজ এসেছে তোর সাথে কথা বলতে, বের হয় এবার। আনিস আনিস বের হলো ঘর থেকে, সোজা উঠোনে নেমে এলো। তাজদা তাকে দেখে বলো, বাজারে গিয়েছিলে নাকি? আনিস বলল, হ্যাঁ। বাড়িতে আয়, চা খাবি? খেয়েছি, আরেকবার খেলে সমস্যা হবে না, আয়। কথাবার্তা বলে সবটা ক্লিয়ার করে নেওয়া দরকার। বোনের জামাইয়ের অনুরোধে আনিস গেল ওই বাড়িতে, সোজা সোফায় গিয়ে বসলো। চা নাস্তা এসেছে ততক্ষণে। তিতলি ঘুরঘুর করছে, তৌসিফ তাকে চোখ রাঙিয়ে বলছে ভেতরে যেতে। চা খেতে খেতে সবাই এমনি হালকা পাতলা গল্পগুজব করলো। আনিস বলো, আমার হাতে সময় কম, যা বলার তাড়াতাড়ি বলে দিলে ভালো হয়। তাজদার বলো, তোকে ডেকে এনেছি যাতে তুই সবার সামনে তোর জায়গাটা ক্লিয়ার করে দিস। এইসব বিষয় নিয়ে যত জলগুলা হবে ততই ঝামেলা বাড়বে। তাজউদ্দিন সিদ্দিকীকে কোনো কথাবার্তা বলতে দিল না সে। আনিস বলল, নুভাকে ডাকা হোক, সে বলুক সব কিছু। স্যারের সাথে আমার সম্পর্ক বাবা ছেলের মতো, আমি চাই না এখানে স্যার কেটে নিয়ে কোনো কথা বলা হোক। নুভাকে ডাক। তাজউদ্দিন সিদ্দিকী বলল, নাও, আসবে না। তাজদার বলল, ওর এখানে আসা দরকার, আমি ওর মুখ থেকে সবটা শুনতে চাই। তিতলি, জি ভাইয়া। নুভাকে বলল, আমি ডাকছি। তিতলি তানসুবাকে ডাকতে চলে গেল। তানসুবা কিছুক্ষণ পর এলো, বুকে হাত ভাঁজ করে বাবার পেছনে এসে দাঁড়ালো। তাজদার তার দিকে তাকিয়ে বলল, তুমি জানো এখানে কী নিয়ে কথা হচ্ছে? আমার কাছ থেকে শুনলাম এইমাত্র। তোমরা এই ব্যাপারে কিছু বলার আছে? তানসুবা স্পষ্ট বলো, আমি আনিস ভাইকে ছবি তুলে দিতে বলেছি। সবাইকেই বলি। চাচা শরৎ সিদ্দিকী বলল, মেয়েটা বুদ্ধিমতী ভেবেছিলাম, ভুল ভেবেছি। সবাইকে কি ছবি তুলে দেয় বলা যায়? মানুষ এখন কত কি বলে যাচ্ছে। আনসুবা বলো, যা শুনছে সবটাই বানোটা কথা চাচ্ছ। আনিস দাঁড়িয়ে বলল, সবার চোখ তার দিকে ঘুরে গেল। আনিস বলল, আমি এবার আসি, কথা বললে কথা বাড়বে। তাজদার মাথা নেড়ে বলল, আয়। আনিস তানসুবার পাশ কেটে বেরিয়ে গেল। আফসার সাহেব বলেন, রাহেনের মা আর আফসারের মা মানুষের কথায় বেশি নাচে। আগে ছেলে মেয়েদের কথা শোনা দরকার, কত বড় একটা ঝামেলা বেঁধে যাচ্ছিল। আফসারা উনি বেরিয়ে গেলেন। বেরিয়ে এসে আশরাফ বলল, হুটহাট এটা ওটা শুনে ঝামেলা বাঁধানোই মেয়েদের কাজ, মাথা নষ্ট করে দেয় এরা। আফসার সাহেব বলো, তোর মাও কম না, লোকের কথা শুনে ঘরে অশান্তি করে। ওরা বেরিয়ে যেতেই তাজদার বলো, একটা সম্বন্ধ ভেঙেছে, 2 দিন হয়নি। ও কোন আকিলে রাস্তায় একটা ছেলেকে বলছে ছবি তুলে দিতে। আমি কক্সবাজারও এই দৃশ্য দেখেছি। নুভা, আমি মিথ্যে বলছি? তানসুবা বাবা মায়ের দিকে তাকালো। তাজদার রেগে গেল, তুমি ওদের দিকে তাকাচ্ছ কেন? সত্যি নাকি মিথ্যে বলছে আমি সেটা স্বীকার। তানসুবা মাথা নাড়িয়ে দাঁড়িয়ে রইল। তাজদার বলো, একটা সম্বন্ধ থাকাকালীনও একটা ছেলেকে ছবি তুলে দিতে জোরাজুরি করা, সম্বন্ধ ভাঙার পরে জোরাজুরি করা কিসের লক্ষণ? আমার তো নিজেরই বোনকেই বেশি দোষী মনে হচ্ছে। অস্বীকার করতে পারো না আমার কথা? চুপ থাকবে না, জবাব দাও। তানসুবা নাকের ডগা কাঁপছে। তাজদার বলল, তোমার মা বাবা যা যা শুনেছে তা আসল ভুল শুনেছে। আমার মনে হচ্ছে আসল কারণ ওর উল্টোটা। সেটাও যদি না হয়ে থাকে তাহলে আজকের এইসব কাহিনীর জন্য একমাত্র দায়ী তুমি। আনিসকে আমি চিনি, ও এরকম ছেলেই নয়। তোমার মা বাবা তোমাকে নিয়ে খুব বড়াই করেন, ওনারা সত্যিটা দেখেও দেখেন না, তাই আমি দেখিয়ে দিলাম। তোমার জীবন নিয়ে সব ভাবনা তোমার, আমি আর একটা কথাও বলবো না। তুমি বিয়ে করবে কি করবে না সেসব নিয়েও আমি ভাববো না। তোমার ব্যাপারে কোনো কথা বললেই আমাকে কথা শুনতে হয়। আজও বললাম না, বলতে বাধ্য হয়েছি, কারণ ওই বাড়ির একটা মেয়ে এখানে থাকে। আমি সেই দায়বদ্ধতা থেকে ভুল বোঝাবুঝিটা ক্লিয়ার করেছি, ব্যাস। বলেই তাজদার চলে গেল সেখান থেকে। তানসুবা তার যাওয়ার পথে চেয়ে রইল। তাজদার চলে যেতে তাজউদ্দিন সেদিকে মেয়ের দিকে ফিরে কিছু বলতে চাইলেন। তাসনুবা রুক্ষ চক্ষু নিয়ে তাকালো। তিনি তার বলতে পারলেন না। তাসনুবা মায়ের দিকে তাকিয়ে বলো, আমার জীবন নিয়ে কাউকে মাথা ঘামাতে হবে না। আমার লাইফের বেস্ট ডিসিশনটা আমি একাই নেব। আমাকে নিয়ে কেউ কিছু বললে তোমরা কেউ কিছু বলবে না। রওশনারা বলল, তুমি তোমার ভাইকে চেনো না? ও আমাকে এমন কথা বলে, নিজের বউকে পর্যন্ত বলে। ওর কথা কষ্ট পাওয়ার দরকার কি? তানসুবা চেঁচিয়ে উঠে বলো, আমি কারো কথা কষ্ট পাওয়ার মতো মেয়ে নই। আমার জীবন নিয়ে আমি কাউকে ভাবতেও বলিনি, কাউকে ভাবতে হবে না।
ফার্দার বাড়িতে যেন কোনো বৈঠক না হয় আমাকে নিয়ে। তাজদার বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। লন্ডন থেকে ফেরার পর থেকে সায়না মমতাজের পেছনে সে এখন আদা জল খেয়ে লেগেছিল যে ঘোরাঘুরির কথা আর মাথায় রাখেনি। তবে আজ সকাল থেকে তার প্রস্তুতি চলছে, কাপড় বাছাই, টুকটাক জিনিসপত্র গোছানো। সায়না পাশে বসে হাতে হাতে তার জিনিস গুছিয়ে দিচ্ছিল। কৌতূহলী হলে সায়না জিজ্ঞেস করলো, কতদিন থাকবেন? তাজদার সামনে রাখা পারফিউমের দুই একবার দেখলো, তারপর মাজলেসে পাল্টা প্রশ্ন করলো, কতদিন থাকলে তুমি খুশি হবে? সায়না চুপ করে গেল, চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। তাজদার তার মুখের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ পর সায়না তার দিকে তাকালো, তারপর নরম স্বরে বলল, দুই একদিন। তাজদার দরাজ গলায় হেসে উঠল। বেকুব চণ্ডী 15 দিনের জন্য যাচ্ছে। সায়নার চোখ বড় বড় হঠাৎ বড় বড় হয়ে গেল। 15 দিন? তাজদার ঠোঁট বাঁকিয়ে চোখ সরু করে জানতে চাইল, কেন? তোমার কষ্ট হবে একা থাকতে? সায়না মুখ ফিরিয়ে নিয়ে বলল, ধুর বাবা। লজ্জা পেয়েছে। সায়না জবাব দিল না, কানের পাশে চুল গুছতে গুছতে কাজে মনোযোগ দিল। তাজদার বলল, উইল ইউ মিস মি? সায়নার শার্টগুলো ভাঁজ করতে করতে বলল, আমি মিস করছি শুনলে কি আপনি তাড়াতাড়ি ফিরে আসবেন? তাজদার হঠাৎ সামনে ঝুঁকে তার মুখের কাছে এসে বলল, হোয়াই নট? সায়না হাসলো, হাত দিয়ে তাজদারে সরিয়ে দিল। তাজদার তার হাতটা ধরে সরিয়ে দিয়ে আরও নিচু গলায় ফিসফিস করে বলল, আয়নায় মুখটা একবার দেখো। আর চোখে তাকিয়ে সায়না জানতে চাইল, কেন? তাজদারে রসিকতা করে বলল, যে তুমি একেবারে লাল হয়ে গেছো। সায়না হেসে দ্রুত ঘুরে গেল। কিছুক্ষণ পর ফিরতেই দেখলো তাজদার এখনো তাকিয়ে আছে। সায়না দেখা মতো সাথে সাথে পিঠ ফিরে বসলো, হাতের তালু ভিজে উঠেছে ঘামে, বুকের ভেতর কেমন হাঁসফাঁস। কিছুক্ষণ পর সাহস সঞ্চয় করে ধীরে ধীরে ফিরে চাইল সে। দেখলো তাজদার সেদিকে এক চুলো নড়েনি, আগের জায়গাতেই বসে আছে, আর দৃষ্টি এখনো তার দিকে নিবদ্ধ। সায়না কেমন হাঁসফাঁস করতে দেখে সে বলল, আমি রিসার্চ করে জেনেছি কাউকে দেখলে গলা শুকিয়ে এলে সেটা প্রেম পড়ার লক্ষণ। তুমি আমার প্রেমে পড়তে যাচ্ছ নাকি পরেই গেছো? সায়না বলল, আপনার ওই টি শার্টটা তো ছাদে শুকাতে দিয়েছিলাম। তুই স্টুপিড, তুমি কথা ঘোরাচ্ছ কেন? সায়না এক নাগাড়ে বলল, আসার সময় আমার জন্য, তিতলির জন্য, মেজো আপুর জন্য কিছু নিয়ে আসবেন। তার কথায় নিজের কপাল দিয়ে জোরে ঠোসা মেরে বলল, ওকে, তোমার জন্য কী কী আনবো আমি লিস্ট করে ফেলেছি। কি এমন কিছু আনবো যা থেকে তুমি আমার ফাঁদে পড়ে যাবে? সেনা কৌতূহলী হয়ে বলো, কি আনবেন বলুন? তাজদার বলবো না, সারপ্রাইজ। তুমি বললো হিসাব নিকাশ করে প্রেমে পড়া যায় না, আমি তোমাকে দেখিয়ে দেব হিসাব নিকাশ করে কিভাবে প্রেমে পড়া যায়। সায়না বলল, খুব ভালো কথা, তবে সাবধান, হিসাব গুলিয়ে ফেলবেন না যেন। মাপঝোঁক করে খুব সাবধানে প্রেমে পড়বেন। কি আসলে হিসাব নিকাশ করে হয়? হয় না। প্রেমে একটা দহন জ্বালা, এখানে অহংকার ভস্য হয়, দখলদারির দেওয়াল ভেঙে যায়। কে যেন বলছিল, প্রেম বিবর্ষ, বিপ্লবে আত্মসমর্পণ। এখানে দখলদারিত্ব চলে না, বরং এখানে দখলদারিত্ব মৃত্যু হয়। আত্মসমর্পণের পর প্রেম নিয়ে দখল করতে চাওয়া মানুষটা তখন উপলব্ধি করে, প্রেম নিয়ে আসলে দখল করা যায় না। প্রেমে পড়লে, ভালোবাসলে তাকে নিজের মতো করে ছেড়ে দিতে হয়। নিজের চাওয়ার আগে তার চাওয়াগুলো পূরণে ব্যস্ত হয়ে যেতে হয়। 15 দিন যেখানে থাকার কথা ছিল সেখানে টানা 20 দিন কাটিয়ে দিয়েছে তাজদা সিদ্দিকী। তার ফিরতে ইচ্ছে করছিল না, কোনো রাগ, বিদ্বেষ কিংবা ক্ষোভের কারণে নয়। ফোনের ওপাশে কবে আসবেন, ফিরে আসুন বলতে না পারা সায়না মমতাজের ছটফটানিগুলো আরও মন ভরে দেখার জন্য। দখলদারি দেখানোর পিপাসায় তাজদা সিদ্দিকী সায়না মমতাজের বাহিক্য সৌন্দর্যটা দেখেছিল শুধু, অথচ দেখার মতো দেখলে আরও অনেক কিছু দেখার ছিল। এই যেমন সামনে ফিরিয়ে রাখা সায়না মমতাজের চুলে ঠিক কটা বেনু নিয়েছে, ফোনের ওপাশে গম্ভীর মুখে বসে সেগুলো মুখস্থ করে গিয়েছে তাজদা সিদ্দিকী। তাকে কবে আসবেন বলতে গিয়েও বারবার কথা আটকে যাওয়াটার মধ্যেও তাজদা সিদ্দিকী অনেক কিছু দেখেছে। বন্ধুদের সাথে রোদে রোদে ঘুরে ফিরে চেহারা 12টা বাজানোর পরেই সেই চেহারায় ধরা সায়না মমতাজের কপালের ভাঁজগুলো কি বলছিল সেটাও বুঝতে পেরেছে তাজদা সিদ্দিকী। সে বুঝেছে ভালোবাসার দখলদারি দুটো একসাথে হয় না। আমি অনেক চিন্তা ভাবনা করে ভেবেছি আপনার সাথে আর কখনো ঝগড়া টগড়া করবো না, কিন্তু আপনি কথার খেলাপ করেছেন, তাই এবার খুব বড়সড় একটা ঝগড়া হবে। আমি আপনাকে ঘরেই ঢুকতে দেব না,
আপনি বাড়ি আসার পর গুনে গুনিয়ে 3 ঘন্টা বাইরে থাকবেন। আরও একটা কথা ভেবেছি। সায়না কথার জবাবে ল্যাপটপের স্ক্রিনে নীল আলোর বসে গম্ভীর মুখে তাজদার প্রশ্ন করলো, কি? কেটে ফেলবো যাতে আপনি আমার বেনি ধরে টান দিতে না পারেন। আরও একটা কথা ভেবে রেখেছি। কি? আপনি আমাকে 300টা ভোকাবুলারি শিখতে বলেছিলেন, আমি শিখেছি মাত্র 75টা। বাকিগুলো মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে আমি আর শিখেছি সেটাও ভুলে যাব। আমার আর আইএলটি দেওয়া হবে না। আমি ভেবে রেখেছি আপনি যতদিন না আসবেন ততদিন আমি বই খাতা সব তুলে রাখবো। ও হ্যাঁ, আমি আরও একটা কথা ভেবেছি। কি? সেদিন আমি না মেরে চলে যাব। তাজা নড়ে চড়ে উঠে বলল, না না, আমি ফিরবো। আমি তোমার উপরে রেগে নেই। আমি তো রাগ করার মতো কিছু করিনি। করলো আমি রাগ করি নেই। আমি ফিরবো। আলমারির তোমার শাড়ির ভাঁজে একটা লাল শাড়ি আছে, আলকাগোড়া লাল টকটকে। ওই দিন ওটা পরো, ঠিক আছে? সায়না কপাল কুঁচকে প্রশ্ন করলো, কেন? তাজদার বলো, তুমি সেজেগুজে বসে থাকবে, আমি এসে দেখব। সায়না প্রতিবাদী হয়ে বলো, বনে বাদুড়ে পাহাড়ে সমুদ্রে ঘুরে ঘুরে জঙ্গলির মতো লাগছে আপনাকে। আমি কোনো জঙ্গলির গায়ে ঘষা খাওয়ার জন্য সাজগোজ করতে পারবো না, সরি। তাজা সেদিকে তার এই কথাটা শুনে হেসেছিল ভীষণ। এই হাসিটা শুনে ভালো বউ হওয়ার অভিনয় করে যাওয়া সায়না মমতাজের কখনো এতটা বুক ভার হবে সে কখনো ভাবেনি। সায়নার সাথে তার রোজ কথা হয়েছে ফোনে, সকাল বিকাল রাতে নিয়ম করে, কিন্তু সায়না নিজ থেকে তাকে চলে আসতে বলেনি। চলে আসুন বললি তাজা সেদিকে ঠিকই চলে আসতো। না, সেদিন সন্ধ্যায় প্রশ্ন করেছিল, আপনি গুনে গুনে 30 দিন পর আসবে, ভেবে রেখেছেন নিশ্চয়ই? তাজদার ফোনের ওপাশ থেকে বলো, কেউ আমার ফেরার অপেক্ষায় আছে বললে আমি গুনে গুনে 3 দিন পরই ফিরে আসতাম। সায়না বলো, আপনাকে ফিরতে হবে না, আপনি গুনে গুনে 30 দিন পরই আসবেন। তাজদার সেদিকে গুনে গুনে ওই ফোন কলে 3 ঘন্টার মধ্যে ফিরে এসেছিল সায়নাকে চমকে দিয়ে। তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, এই যেমন প্লাস্টিক ভর্তি হাবিব ওয়াজিদের গান, একটা দোলনা, কানের গোজবার ফুল, রাগ কমানোর ওষুধ, জঙ্গলির মতো গানটা ঘষে দিয়ে টুপ করে পড়া কয়েকটা নিঃশ্বাস বন্ধ করে দেওয়া চুমু। সায়নার দাদিমা এসেছিল বাড়িতে। নাতজামা এতদিন পর বাড়ি ফিরেছে, দেখতে না এলে কেমন দেখায়। আসার সময় অবশ্য বেশ নাশপাতি পানি নিয়ে এসেছে। নাতজামাইয়ের সাথে বসে গল্প সল্প করলেন। ওনার নাতজামাই কথায় কথায় মানুষকে হাসায়, কিন্তু নিজে হাসে না। দাদিমা স্পষ্টভাবে অভিযোগ জানালো, আমি দূরে গেলে উনি মায়া মহব্বত দেখায়, বাড়িতে থাকলে 2 পয়সার পাত্তা দেয় না। ইটস ক্রাইম। সায়না তখন তার জন্য আনা জিনিসপত্র লুকাচ্ছিল। এতগুলো গাঁদা ফুল কেউ আনে? সবাই দেখলে কিভাবে? কাজের ফাঁকে ফাঁকে সে কথাগুলি শুনছিল চুপচাপ, আর কিছুক্ষণ পর পর দাদিমার তাজদা সিদ্দিকিকে দেখছিল। এত গুরুতর ভঙ্গিতে দাদিমাকে অভিযোগ দিচ্ছে যেন সে মস্ত বড় পাপী। দাদিমা বলল, ও তো ভারী অন্যায় নাতজামাই, এমন মেয়ের সাথে কেউ সংসার করবে না। তাদের মাথা নেড়ে বলো, না না, সংসার করবে, যেমন আমি করছি। এটা বেশিরভাগ মেয়ে মানুষেরই নেচার। এখানে সায়না মমতাজের কোনো দোষ নেই। উনি একটা বড়সড় রোগে ভুগছেন, এটার ট্রিটমেন্ট জরুরি। সায়না বিড়বিড়িয়ে বলল, ভেয়ে ভেয়ে। দাদি শাশুড়ির সাথে কথাবার্তা বলে তাজদার গোসল করতে চলে গেল এবং বলে, মমতাজ, আমি ভাত খাবো। ছোট লোকগুলো সস্তায় আজকে কোনো চালের ভাত খাইয়েছে জানি না, আমার খিদে মেটেনি, প্লিজ এখানে নিয়ে আসো। বলেই সে ওয়াশরুমের দরজা বন্ধ করে দিল। সায়না হতভম্ব। নিজের বন্ধুদের ছোট লোক বলা? দাদিমা বলো, পেট ভরবে কেমনে, বইয়ের আদর তো পায় নাই। সায়না দাদিমা দিকে খেপাটে দৃষ্টিতে তাকিয়ে বলো, উনি আসছেন সে খবর তোমাকে কে দিয়েছে শুনি? বাতাসে। তুই বজ্জাত মেয়ে, ছেলেটাকে জ্বালাস কেন? কোথায় জ্বালিয়েছি? তুই যখন রান্না করেছিলি তখন আমাকে সবটা বলেছে। কি বলেছে? বলেছে তুই নাকি কথা পেটে রেখে দিস, মন খুলে কথা বলিস না, ও এতদিন ছিল না, তুই নাকি একটু কাঁদিসনি, কত দুঃখ নিয়ে আমাকে বলো। ওনাকে এখানে রেখে লন্ডনে চলে গেলে উনি আমাকে ভুলে যাবেন, আমি শিওর। সায়না হেসে বলো, খোদা, আমি এ কোন পাগলের পাল্লায় পড়লাম? ও এসেছে, কিন্তু তুই নাকি একটু দৌড়ে এসে জড়িয়েও ধরলি না। ইংরেজিতে আরও কি কি বলো। সায়না শব্দ করে হেসে উঠে বলো, এগুলো কোনো দোষ হলো? দাদিমা ফিসফিস করে বললেন, দোষ হবে না, শোন, বেটা মানুষরা এইসব চায়। এই পরের বার কোথাও বেরানোর পর বাড়ি পেলে একদম কোলের উপর উঠে বসে থাকবে। বেটা মানুষরা বইয়ের কাছ থেকে এইসবই চায়। তুই বুঝবি না এইসব এখন, কিছুদিন যাক, তারপর বুঝবি।
সায়না বলল, ধুর, এইসব পারবো না, তোমার মাথা গেছে, আমি ওনার কোলে উঠে বসে থাকবো, মাথা খারাপ? আশ্চর্য কথাবার্তা বলো শানু, তোর জামাই তো এইসবই চাই, তার বউ তাকে একটু শোয়াক টোয়াক করুক, চাইলে দিবি না? আমি তো তোর দাদার কোলে বসেই থাকতাম, সে না চাইলেও। সায়না বলো, ধুত্তি, যাও তো, কোলে নামবা উঠলি, কোলে নিয়ে আবার নেমে যাওয়ার পায়তারা করিস না। সায়না রেগে বলল, তুমি চা খেতে আসবা? দাদিমা হেসে বললেন, তোর জামাইয়ের সাথে খাবো, উনি ভাত খাবেন, ওঠো। তুই আগের মতোই বজ্জাত আছিস শানু। দাদিমা এক প্রকার টেনে নিয়ে গেল সায়না। রাজদার ভাত খাচ্ছে, হাতা কবজি অবধি গুটানো, যদিও এটা ভাত খাওয়ার টাইম নয়। সায়না শুধু ভাবছে, কি না খেয়ে দিয়ে চলে এসেছে নাকি? আচ্ছা, ডেঞ্জারাস লোক তো। সে তরকারি তুলে দিল পাতে, তারপর সামনে চেয়ারে গিয়ে বসলো, গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখলো। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। সে তরকারি তুলে দিয়ে পাতে, তারপর সামনে চেয়ারে গিয়ে বসলো, গালে হাত দিয়ে তাজদারের খাওয়া দেখলো। তাজদার খেতে খেতে আচমকা তার দিকে তাকিয়ে থেমে গেল। কারো খাওয়ার সময় তার দিকে এভাবে চেয়ে থাকা কোন ধরনের মানার্স, মমতাজ? সায়না বলল, জানি না, শিখিয়ে দিতে পারেন। আপনার মতো একজন ইংরেজি বাবু থাকতে আমি অশিক্ষিত থাকবো কোন দুঃখে? বাড়তি কথা বলো না। খাবার টেবিলে বসে কারো খাওয়ার দিকে তাকিয়ে না থাকা গুড টেবিল ম্যানার্স, এগুলো শিখে রাখাও জরুরি। সায়না বলল, বেশ, মনে রাখবো, আগে খেয়ে নিন, পরে বাকি কথা। সায়না চোখ সরিয়ে নিল, কথা বলার টপিক খুঁজে বেড়ায় খালি। পেলে গড়গড় গড়গড় করে বলতে থাকে। বিয়ের আগে তো শুধু গলা ছাড়তো, তখন মনে হতো কথা বলতেই জানে না, এখন মুখে খালি খই ফোটে। খাওয়া শেষে তাজদার হাত ধুয়ে নিল, সায়না প্লেট নিয়ে বেরিয়ে যাচ্ছিল। তাজদার দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে বলল, গুনে গুনে 5 মিনিটের মধ্যে আসবে। সায়না চুপচাপ বেরিয়ে গেল। তিতলি নিচে কুদে আর পেছন পেছন এসে বলল, ভাবি? সায়না চমকে গেল। তিতলি হেসে বলল, একটা প্রশ্ন করবো, কিছু মনে করবে না তো? বলো। ভাইয়া ওগুলো কি এনেছে? সায়না থমথম খেলো। তিতলি বলো, পার্সোনাল হবে, বলতে হবে না। সায়না আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, ওই কতগুলো ফুল। তিতলি কপাল কুঁচকে ফেলে কি যেন ভাবলো, তারপর ফিক করে হেসে ওঠে, এক দৌড়ে চলে গেল। সোজা তসিফের ঘরে ঢুকে পড়ল। বলো, ভাই রে, মেজো ভাই এইসব কি এনেছে জানো? তসিফ ল্যাপটপে কিবোর্ড চেপে চেপে বলল, কি? তিতলি আর পেছনের দিক দিয়ে গিয়ে দাঁড়ালো, দুই কাঁধে হাতের ভর রেখে দাঁড়িয়ে হাসতে হাসতে বলল, বলবো না। তৌসিফ গা ঝাড়া মেরে বলল, তো এখানে আমার মগজ খেতে এসেছিস? তিতলি মুখ মোচড় দিল। যাওয়ার সময় তার দরজা 2বার জোরে জোরে খুললো আর বন্ধ করলো। তৌসিফ বিরক্ত হয়ে বলল, তিতলি নিয়ে। তিতলি বলল, চুপ চুপ। কপিটা নিয়ে এলো। তাজদা তখন বিছনায় উঠে টুল রেখে তার উপরে দাঁড়িয়ে কিছু একটা করছে। সায়না অবাক চোখে তাকালো, দ্রুত দরজা বন্ধ করে দিল। বলল, কফি এনেছি, এইসব কি করছেন? তাজদার কাট কাট বল জবাব, দোলনাটা নিশ্চয়ই জুনিয়রদের জন্য আনেনি, বেকুব কোথাকার। মজদুত হুক ক্রোধ করেছে সে, সেসব করতে গিয়ে প্রায় ঘেমে উঠেছে। সায়না বুঝতে পারছে না, এত পরিশ্রম করে এসব করার কি দরকার? বাড়ি থেকে এসেছে, আরাম করবে না তা না, এই লোকের মাথায় কি সমস্যা আছে? সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সব কাজ। বাড়ির সবাই মনে করেছে ঘরের মধ্যে তার আসবাবপত্র সরিয়ে অন্য জায়গায় বসাচ্ছে, কি লজ্জার কথা। তিতলি একবার বুঝলে পারলে হলো, তাকে পচাবে ইচ্ছা মতো। তাদের একটি মোটা রোপ নিয়ে হুকের সঙ্গে বেঁধে দিয়েছে। রোপ ঠিক ঠিক ভাঁজ হয়ে হালকা হুকের চারপাশে মজবুতভাবে আটকে যেতেই দোলনায় লুপে রোপের শেষ প্রান্তে ঢুকিয়ে সেটি ঝুলিয়ে দিল সে। দোলনাটা ধীরে ধীরে দুলতে লাগলো। রাজদারের চোখে এবার সন্তুষ্ট দেখা দিল, কষ্ট হলে পরিশ্রম সার্থক। কোমরে দুহাত চেপে ফোঁস করে একটা শ্বাস ছেড়ে সায়নার দিকে তাকিয়ে ভরণ নাচালো সে। সায়না শক্ত হয়ে জমে গেল। দরজা খুলে দ্রুত বেরিয়ে যাওয়ার সময় তাজদার আঙ্গুল তুলে বলল, এই এই, বেরোবে না, কাম হেয়ার। সায়না দরজায় খিল ছেড়ে দিয়ে তার দিকে ফিরল। তাজদার এগিয়ে আসতে লাগলো। সায়না তার আগে দরজা খুলে ভো দৌড়। তখন পালাতে পারলেও সে তাজদার সিদ্দিকের হাত থেকে পুরোপুরি পালাতে পারল কই। তাকে লাল শাড়িটা ঠিকই পরতে হয়েছে, আলতোভাবে খোপা বেঁধে ঘরের অল্প আলোর চোখে কাজল পরতে হয়েছে। কোমরে পুরুষিলিয়া হাতে চিমটিটাও মিস যায়নি। চমকে ওঠার পর তাজদার সিদ্দিকি তার কাজল পরা চোখ দুটো দেখে বলল, আমাকে ভয় দেখানোর জন্য পেতনি না সাজলে চলতো না?
শাহনাজ বাধ্য বউ হয়ে গিয়েছিল। আবছা অন্ধকারময় ঘরে গাঁদা ফুলের পাপড়ি ছিটানো বিছানায়ও গা ডোবাতে হয়েছে তাকে। তাজা সেদিকে দোলনায় শুয়ে দুলতে দুলতে তার মুখের উপর পাপড়ি ছুঁড়ে মারল, সাথে স্পিকারে একটা ইংলিশ গানও ছেড়ে দিল। শায়না মুখ থেকে পাপড়ি ঝেড়ে ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলল, ভলিউম কমালে ভালো হয়, সবাই শুনতে পাবে না হলে। তাজদার বলল, সবাই জানে এটা নতুন দম্পতির ঘর। কি নির্লজ্জ। শায়না মুখ থেকে পাপড়ি সরাতে সরাতে বলল, এইসব গান ইংরেজরাই শোনে, তুমি আমাকে ইংরেজবাবু ডেকেছ? শায়না গড়াগড়ি খেয়ে বিছানা থেকে নেমে গেল। তার ভয় করছে দোলনাটা ছিঁড়ে যদি পড়ে যায়। তাজা তাকে বলো, সে কিছুতে দোলনা সরাবে না। শায়না যেন দোলনায় উঠে আসে, এছাড়া উপায় নেই। শায়না উপায় তো না দেখে দোলনায় উঠে এলো। তাজদা সেদিকে পাশে তাজদারের দুই হাতে ভর রেখে শুয়েছে। শায়নার মাথাটা দোলনায় ঠেকালো। রাত গভীর হচ্ছিল, চারদিক নিস্তব্ধ, শুধু জানালা দিয়ে আসা হালকা বাতাসে পর্দা দুলছে। স্পিকারে লো ভলিউমে বাজছে হাবিব ওয়াজিদের গান। তাজদার হঠাৎ কৌশলে দোলনার স্পিড বাড়িয়ে দিল। দোলনাটা একবার এদিক একবার ওদিক দুলে উড়তে শায়না আঁকাবাঁকা হয়ে পড়ে যাচ্ছিল। সেই মুহূর্তে এক ঝাটকায় তার হাত উঠে গেল তাজদারের গলায়, জাপটে জড়িয়ে ধরে ফেলল সে। মুহূর্তের ভেতর দুজনের মুখ এসে পড়ল একেবারে মুখোমুখি। শায়না এই প্রথম বোধহয় একদম কাছ থেকে মন থেকে তাজদার সেদিকেই মুখটা দেখল। কত ঘৃণা করত সে এই মুখটাকে, কত ঘৃণা। তাজদা তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শায়না বুঝে গেল আর ভয় নেই। তাজদা তাকে ভয় পেতে দেখে বলল, ভয় হলে আমাকে আরও একটু শক্ত করে জড়িয়ে ধরতে পারো, আমার গায়ে কোনো গন্ধ নেই। শায়না জড়িয়ে ধরল। নাকে এসে ঠেকল অদ্ভুত একটা ঘ্রাণ। সে দীর্ঘ সময় ধরে নিঃশ্বাস টেনে রাখল। এটা কি সুগন্ধি নাকি বিচ্ছিরি? তাই মস্তিষ্ক সঠিক বার্তা দেওয়ার আগেই তাজদা সেদিকেই ঠোঁট নরমভাবে মিশে গেল তার কপালে। শায়না তাজদারকে শক্ত করে ধরে রেখে আচমকাই ফুঁপিয়ে উঠল। ললাট চুম্বন পৃথিবীর সবচেয়ে কোমল যত্নের প্রকাশ বলে হয়তো। এর মধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। শায়না একটু একটু করে আইএলটিএসের প্রস্তুতি নিচ্ছিল। এতে তার দায়সারা ভাব দেখা যায়নি। সে সিরিয়াস ছিল। তার কেন যেন মনে হয়েছিল দেরি করলে আইএলটিএস প্রস্তুতিটা নেওয়ার জন্য তার কঠিন হয়ে যাবে। মেন্টর হিসেবে তাজদা সেদিকে বেশ আবদার রাখছে, শায়নাকে ফুল টাইম সাপোর্ট দিচ্ছে, আর তার বিশ্বাস মমতাজ ভালো করবে। রওশনারা আর তাসুদ্দিন সেদিকেতে অবশ্য খুশি নেই। ওনারা চান শায়না তাদের সাথে থাকুক, কয়েকটা বছর যাক, তারপর না হয় যাবে। শায়না হয়ে তেতলি বলেছে, ও আইএলটি দিচ্ছে মানে এই নয় যে সে চলে যাবে। তেমন কিছু বলেনি, কোনো আশ্বাস দেয়নি, হতাশাজনকও কিছু বলেনি। তাজদা সেদিকে বিজেআইটি সফটওয়্যার ফার্মে ক্লাউড প্রজেক্টে কনসালট্যান্ট হিসেবে যোগদান করেছে সম্প্রতি। যতদিন দেশে আছে ততদিন সেখানে কনসালট্যান্ট হিসেবে সেখানেই থাকবে। সন্ধ্যায় বাড়ি ফিরে আসে শায়নাকে গাইড করে। সে আসার আগে শায়না রান্নাবান্নার কাজবাজ সেরে ফেলার চেষ্টা করে, নইলে ওই লোকটা আসার পর থেকে শুরু করে ডাকাডাকি। শায়না, এটা দাও, ওটা দাও, এটা করো, ওটা করো। এত ডাকাডাকি শুনলে সবাই বাঁকা চোখে তাকায়। শায়নার খুব লজ্জা লাগে। তারা তাদের ছেলেকে তো কিছু বলে না। ঝিমলি যেহেতু বেশি অসুস্থ, রান্নাটা শায়নাকেই করতে হয়। তিতলি সাহায্য করে মাঝে মধ্যে। তানচুপা রান্নাঘরে আসেই না। যতক্ষণ বাড়িতে থাকে ঘরে বসেই সব তিতলিকে অর্ডার করে। সে চট্টগ্রাম শহরে একটা বুটিক শপ দিয়েছে, ওটা নিয়ে এখন বেশ ব্যস্ত। টিম নিয়ে পুরোদমে কাজ শুরু করেছে। দুই ভাই আর বাবার কাছ থেকে বেশ মোটা অঙ্কের টাকা নিয়ে এই বিজনেসটা শুরু করেছে। রায়হান আর তাজদার খুশি আছে। ও নিজের একটা অবস্থান তৈরি করে যখন বিয়ে করবে বলছে, তখন তাই হোক। তানসু পেতে ভীষণ খুশি। সে চেষ্টা করছে নিজেকে সংযত রাখার। এমন কোনো কাজ করা যাবে না যাতে তার কাজে বাধা আসে। খুব সতর্কতা অবলম্বন করে প্রতিটি পদক্ষেপ ফেলে সে। তাসুদ্দিন সেদিকে বারবার ছেলে মেয়েদের নিয়ে গর্ব করেন। এখন তো মেয়েকে নিয়ে তার গর্বের শেষ নেই। ওনার আদরের, উনি বলেন, আমার ছোট মেয়ে রাজকন্যা, ওর কিচ্ছু করতে হবে না, কেউ রানীর হালে রাখবে বলে বিয়ে দিয়ে দেবে। তিতলির উপর কোনো প্রেশার নেই, জীবন নিয়ে বিস্তর ভাবনা নেই। বিয়ে করে সে সংসারী হবে। তচিবু আর কিছুদিন পর হয়তো দেশ ছাড়বে, ক্যারিয়ার মনোযোগী হবে। মা বাবা এখন জোর করলেও সে অতটা মনোযোগী হতে পারছে না। জীবনটা এভাবে হেসে খেলে পার করা গেলে কতই বা মজা হতো। কর্পোরেট জবের ব্যস্ততা তার ভয় লাগে।
রোবটিক জীবনযাপন তার পছন্দ নয়। শায়নাদের বাড়িতে আনিসের বিয়ে নিয়ে তোড়জোড় চলছে। শায়নাকে নায়ক দেওয়ার কথা বলেছিল শাহিদা বেগম। তাজদার বলেছে ওর মনোযোগ সরে যাবে, আইএলটিএস দিয়ে আগে, তারপর যা করার করবে। দুপুরে একটু ভাত ঘুম দিয়েছিল শায়না। স্টুডেন্টরা পড়তে আসে আসরের নামাজের পরে। শায়না যখন ঘুম ভাঙলো তখন বিকেলে গড়িয়ে গেছে। সে চোখ খোলা মতো দেখলো সবাই ভালো ছেলেমেয়েদের মতো পড়ছে। শায়না অবাক। সে একটু সলে যারা মাছের বাজার বসিয়ে ছাড়ে তারা যেত ভালো কি করে। পরক্ষণই তার ভুলটা ভাঙলো। একটু দূরে রকিং চেয়ারে গায়ে এলিয়ে চোখ বুজে বসে আছে তাজদা সিদ্দিকী দেখে। অজান্তে তার ঠোঁটের কোণায় হাসির রেখা ভেসে উঠল। সবাই ঠিক মাস্টারের হাতে পড়েছে দেখছে। তাজদার হঠাৎ চোখ মেলল, শান্তভাবে তাকালো শায়না দিকে। শায়না ততক্ষণে চোখ বুজে ফেলেছে। তাজদার এক দৃষ্টিতে চেয়ে রইল। শায়না কিছুক্ষণ পরে বাম চোখটা ধীরে ধীরে খুলল, ডান চোখটা বন্ধ রেখে। ধরা পড়ে গেলে সাথে সাথে তাজদা সিদ্দিকীর ঠোঁটের কাছে হাত রেখে হাসলো বোধ হয়। শায়নার তো লজ্জা হলো যে সে পাশ ফিরে শুয়ে পড়ল। ধুর,